আশিস সৈকত আছেন আমাদের সঙ্গে। আশিস ভাই, আমি একটি সরল প্রশ্ন করতে চাই। নির্বাচনের আর ০.৫ ঘন্টা মতো সময় বাকি আছে। আম আমি কোন নির্বাচন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা নির্বাচন শুরু হওয়ার আগে আমার বোঝার প্যারামিটার হিসেবে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নির্বাচনটা কি জনগণের জন্য উপভোগ না দুর্ভোগ? এখন পর্যন্ত কি মনে হচ্ছে? না আসলে নির্বাচনটা তো জনগণের জন্য উপভোগী। আসলে বাংলাদেশের মানুষ কিন্তু এটা ফেস্টিভ মুডেই নেয়। কিন্তু ধরেন যে কালকে সন্ধ্যা পর্যন্ত যে ফেস্টিভ মুডটা ছিল, কিন্তু রাতের বেশ কয়েকটি ঘটনা কিন্তু এই ফেস্টিভ মুডটাকে কিছুটা হলেও এর মধ্যে শঙ্কা ছড়িয়েছে। আপনি দেখেন যে রাজশাহীতে তানোরে একটি ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সভা করে বাড়ি ফেরার পথে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিশোরগঞ্জে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে রাতের বেলা। ফলে এই ঘটনাগুলো কিন্তু সার্বিক ভোটের উপর বা ভোটারদের উপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি করছে বা একটা শঙ্কা তৈরি করছে। এবং এর আগে যদি আপনি বলেন যে কালকে দিনভর বিভিন্ন ফোনালাপ ফাঁস হয়েছে, বিভিন্ন ফোন করে একজন একজনকে লাঠি নিয়ে আসতে বলছেন, একজন বাস নিয়ে আসতে বলছেন, মানে এক ধরনের ভয় দেখানোর একটা যে সংস্কৃতি গত এর আগের নির্বাচনগুলোতে আমরা যেটা দেখেছি, বিশেষত 14 সালের নির্বাচনেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। রাতে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে আসলে ব্যাপক সংখ্যক পুলিশের বাইরেও সেনাবাহিনীর টহল শহরে বাড়ানো হয়েছিল। এবং আজকে যখন আবার আমরা অফিসে আসি ৬টার দিকে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি লক্ষ্য করেছি যে ভোটের যে বুথগুলো, মানে যেখান থেকে ভোটারদের আসলে কাগজটি দেওয়া হয়, ভোটার নম্বরটি দেওয়া হয়, সেই সব জায়গাগুলো কিন্তু মানুষের উপস্থিতি কম। মানে এটি কিন্তু আসলে সকাল সকালই তারা এসে প্রস্তুত হয়। কিন্তু তার তুলনায় কিন্তু আমি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বেশি। আমার কাছে মনে হচ্ছে যে রাতের এই ঘটনার কারণে আইন শৃঙ্খলা বাহিনী সম্ভবত মেজার হিসেবে, প্রি মেজার হিসেবে তাদের তৎপরতা বাড়িয়েছে, যাতে মানুষের মধ্যে শঙ্কা ছড়িয়ে না পড়ে ভোটার উপস্থিতি যাতে কমে না যায়। কারণ কালকে কিন্তু সেনাবাহিনী প্রধান খুব স্পষ্ট করে বলেছেন যে মাঠে আমাদের যে বিদ্যমান যে আমরা যে সব সেনাবাহিনীর সদস্য আমরা মোতায়েন করেছি, এর বাইরেও ক্যান্টনমেন্টগুলিতে আমরা স্ট্যান্ড বাই রেখেছি। যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা এসে দেশের শান্তি স্থাপনের, শান্তিপূর্ণ ভোট গ্রহণের কাজে তারা কাজ করবেন। এক ধরনের স্বস্তির দেওয়ার চেষ্টা তিনি করেছেন। কিন্তু আসলে রাতে অল্প কয়েকটি ঘটনা ঘটল। ঘটনাগুলো কিন্তু এই ভোট কেন্দ্রিক ভোটের প্রিজাইডিং অফিসারদের উপর এবং ভোট সংশ্লিষ্ট একজন এজেন্টের উপর, এবং যিনি একজন মারা গেছেন তিনিও একজন ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন, আওয়ামী লীগের সমর্থক, যুবলীগ নেতা একজন মারা গেছেন। ফলে এই ছোট ছোট ঘটনাগুলো কিন্তু আসলে কিছুটাও হলেও ভোটারদের মনে কিছুটা শঙ্কা তৈরি করেছে। আমরা যদি মানে শতকরা হিসাবে বলি যে ৪০,০০০-এর বেশি কেন্দ্র আছে, সেই ৪০,০০০-এর বেশি কেন্দ্রের মধ্যে যে কয়টা কেন্দ্রকে ঘিরে বা যে কয়টা আসনকে ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে সেটা কি আসলে পার্সেন্টেজে খুব সিগনিফিক্যান্ট, নাকি না, এগুলি সবই প্রতীকী? পার্সেন্টেজ আসলে খুব বেশি না। পার্সেন্টেজ ধরলে আপনি সেই সংখ্যা আপনার কাছে মনে হবে যে এটি আসলে আলোচনায় নেয়ার মতো নয়। কিন্তু 14 সালের অভিজ্ঞতার কথা আমাদের বারবার মনে পড়ে যে 14 সালে তো আপনার মনে আছে ৫ শতাধিক ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং প্রিজাইডিং অফিসার মারা গিয়েছিলেন, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা মারা গিয়েছিলেন, এবং ভোটের আগের দিন মানে ১২৭ জন মানুষের প্রাণহানি ঘটেছিল ২০১৪ সালের নির্বাচনের সময়টায়। ফলে সেই দগদগে ঘায়ের স্মৃতি মানুষের মন থেকে কিন্তু আসলে মুছে যায়নি। সেই জায়গা থেকে কিন্তু মানুষ বেরিয়ে এসে উৎসবের মধ্য দিয়ে আসলে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গত এক সপ্তাহ কিন্তু মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল। কিন্তু হঠাৎ করে কালকে রাতের এই যে অল্প কয়েকটি ঘটনা হলো, মানুষকে কিন্তু আবার সেই পিছনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেছে। আপনার কি মনে হয় যে এই যে ভোটের আগে যে সহিংসতা, সেই সহিংসতার মধ্যে আসলে বেনিফিশিয়ারি কে বেশি হবে? মানে ভোট যদি কম হয় বা ভোট যদি বেশি হয় তাতে সবচেয়ে বেশি ক্ষতি কার? সবচেয়ে বেশি ক্ষতি যদি বলেন তাহলে প্রতীকী অর্থে এই নির্বাচনের, আমাদের সংসদ নির্বাচনের এবং মূলত গণতন্ত্রের। মানে ভোটার উপস্থিতি যত কম হবে ততই কিন্তু মানুষের যে রায়ের জায়গাটা সেটা সংকুচিত হবে। কম মানুষের রায় সেখানে প্রতিফলিত হবে, কম মানুষের আস্থা বা অনাস্থার জায়গা সেখানে প্রতিফলিত হবে। হয়তো আমরা বলবো যে একটা ভোট হয়ে গেল, দেখা গেল ভোটার উপস্থিতি কমে 50 ভাগে নেমে আসলো, ফলে কিন্তু তখন কিন্তু 50 ভাগ মানুষের যে সিদ্ধান্ত সেটি কিন্তু আসলে ভোটে প্রতিফলিত হলো না। ফলে এই সংকটটা কিন্তু আসলে নির্বাচন ব্যবস্থার উপর চলে আসে। নির্বাচন ব্যবস্থা আমাদের দেশে বা পৃথিবীর সব জায়গায় একটি শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের একটা সিস্টেম, তাই তো? তো সেই জায়গাটায় আমরা ভোট দেই, সেটি তো
মানে কোনো কর্পোরেট ডিমান্ডের উপর আমরা ভোট দেই না। মানুষ কিন্তু তার মতো করে স্বাধীন মতো করে সে ভোট দেয়, একটি গোপন কক্ষে গিয়ে ভোট দেয়, বাবা কাকে ভোট দেয়, ছেলে কাকে ভোট দেয়, সেও কিন্তু সবার মতো স্বাধীন। কারণ ভোট গোপন কক্ষে যখন দেয় সে তার পছন্দ মতো তার বিবেকের তাড়নায় ভোটটি দেয়। তো সেই জায়গাটা যত সংকুচিত হবে, যদি কালকের ঘটনায় যদি ধরেন যে 500 মানুষও কম ভোট দিতে যায় এই 10 কোটি ভোটারের মধ্যে, সেটিও কিন্তু বলেন যে গণতান্ত্রিক যে যাত্রা সেই জায়গাটা কিন্তু কিছুটা হলো ব্যাহত হলো, ক্ষতিগ্রস্ত হলো। আহ, গণতন্ত্র মানেই হচ্ছে আসলে গণরায়কে মেনে নেয়া। আপনার কি মনে হয় যে গত কয়েক বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি একটা অসহিষ্ণুতা ডেভেলপ করেছে, কারণ তারা গণরায়কে তাদের মতো করে ইন্টারপ্রেট করে। মানে গণরায় দেওয়ার আগে বা গণরায় দেওয়ার পরেই তারা ধারণা করে নেয় যে জনগণ তাদের পাশেই আছে বা তাদেরকেই পছন্দ করছে, বা তারা যেভাবে দেশ চালাতে চায় সেভাবেই দেশ চালাতে চাইছে। ব্যাপারটা কি এরকম ঘটছে, মানে রায়টা নেয়ার আগেও? এবং বাম দলগুলি যেরকম বলে আর কি, যে আসলে ভোট কিন্তু একদিন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। আসলে গণতন্ত্র একটা প্র্যাকটিসের ব্যাপার, গণতন্ত্র একটা চর্চার ব্যাপার। সেটা দলের ভিতরে, বাহিরে, আচরণে, গণমাধ্যমে সেটার একটা বড় প্রকাশও থাকতে হবে। কিন্তু আমরা কি এটি একটু না, আসলে তো গণতন্ত্রের মধ্যে নির্বাচনটা হলো ধরেন একটা অনুষঙ্গ, মানে এটা হলো একটা প্রাইমারি ধাপ, যে এটা হলে মোটামুটি আপনি একটা স্ট্যান্ডার্ড জায়গায় যাওয়ার পথ রচনা করলেন। কিন্তু আপনি যেটা শুরুতে যেটা বললেন যে এই যে অসহিষ্ণুতার অভাব, সেটা কিন্তু আমরা আসলে প্রকটভাবে দেখি। আসলে কেউ কেন যেন কোনো প্রার্থীও যেমন, দলও তেমন, কেউ হারতে চান না। এখন ভোটের নির্বাচনে তো কেউ হারবেন, কেউ জিতবেন, দুই পক্ষ তো জিতবেন না। কিন্তু এই যে হারাটা না মানার যে একটা সংস্কৃতি আমাদের দেশে তৈরি হয়েছে, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না। আমার কাছে মনে হয় এবারও কিন্তু সেই সংস্কৃতিটা, আপনি দেখেন যে আওয়ামী লীগ যেহেতু সরকারি দলে আছে, সে একটু সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু বিএনপি একটু চাপের মধ্যে থেকেও বিএনপির যে আচরণ সেটি কিন্তু আরও বেশি অসহিষ্ণু আমার কাছে মনে হয়েছে। গত কয়েকদিনের আমরা যে ফোন আলাপ বা তাদের যে বক্তব্য আমরা শুনছিলাম, যে তারা এক ধরনের কিন্তু আসলে গণতন্ত্রকেই থ্রেট করার চেষ্টা করেছেন। তারা নির্বাচনে আছেন, কিন্তু তারা বলছেন যে তারা নির্বাচন থেকে যে কোনো সময় বেরিয়ে যেতে পারেন। তারা বলছেন যে লাঠি নিয়ে প্রস্তুত হও, টাকা দিচ্ছি, লাঠি নিয়ে প্রস্তুত হও। একজন নেতা বলছেন, মেজর হাফিজ, যিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি বলছেন যে আমি বিএনপির লোকদের বিশ্বাস করি না, আমি এজেন্ট দেওয়ার জন্য জামাত শিবিরের লোকদের আমার কাছে পাঠাও, তাদের আইডি কার্ড দিয়ে পাঠাও। ফলে জামাত শিবির নিয়ে হোক, সন্ত্রাসী নিয়ে হোক, যে কোনো মূল্যে জিততে চাওয়ার যে প্রবণতাটা, এটা শুধু কিন্তু একজন প্রার্থীর কথা আমি নাম বললাম প্রতীকী অর্থে, এটি কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে আমরা আসলে হারাটা মানতে চাই না। কিন্তু আপনি ফোন আলাপের কথা আপনি বলছিলেন, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ফোন আলাপ, আমি ফোনে কথা বলাটা মনিটর করবে আইন শৃঙ্খলা বাহিনী। এখন যে পরিবর্তিত পরিস্থিতি, বিশেষ করে টুইন টাওয়ার ধ্বংসের পর, আমাদের এখানেও বিভিন্ন রকমের জঙ্গি হামলার পর সেটি করতেই হবে, কারণ ক্রাইমের ধরনটা পাল্টে গেছে এবং ক্রাইমের উদ্দেশ্য আসলে পাল্টে গেছে। তো সেই ক্ষেত্রে সেটি করবে। কিন্তু ফোন আলাপ ফাঁস হওয়াটা, একের পর এক ফোন আলাপ সারফেসে আসাটা, আপনার কাছে মনে হয় না যে এটা একদিকে হতে পারে যারা ফোন আলাপটা রেকর্ড করছেন তাদের ব্যর্থতা, অথবা তারা ইচ্ছা করে সেগুলি প্ল্যান্টেড করছেন, পাবলিক ডোমেনে আনছেন এক ধরনের কনফিউশন তৈরি করার জন্য, এক ধরনের ডাউট তৈরি করার জন্য? হ্যাঁ, আর কিছু কিছু ফোন আলাপ তো ধরেন যে ব্যক্তিগত পর্যায়ে যেগুলো কিছু ফোন আলাপ আমরা শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলো কিন্তু আসলে মানে ফাঁস হয়তো রেকর্ড করতে পারে সন্দেহজনকভাবে, কিন্তু ফাঁস করাটা কিন্তু ঠিক হয়েছে কিনা। কিন্তু যেসব ফোন আলাপগুলো আবার আমরা দেখছি যে কেন্দ্র দখল করতে হবে, লাঠি সোঁঠা নিয়ে আক্রমণ করো, কেন্দ্র জ্বালিয়ে দাও, এইরকম নির্দেশনা যেসব ফোন আলাপে আমরা দেখি, আমি তো বলি সেই জায়গাটা আইনশৃঙ্খলা বাহিনীর এক ধরনের সক্ষমতা তৈরি হয়েছে, যে এইসব ফাঁস যদি না হতো তাহলে হয়তো এ ধরনের সহিংস ঘটনা আরও বাড়তে পারত। না, কিন্তু আশিস ভাই, আমি এখানে একটু ডিফার করি যে আইন শৃঙ্খলা বাহিনী ফোনটা মনিটর করুক, মনিটর করে দেখুক যে এই ধরনের সহিংস ঘটনার কথা কেউ বলছেন কিনা বা কারো এরকম কোনো উদ্দেশ্য আছে কিনা, এবং তার বিরুদ্ধে ব্যবস্থাও নেই। কিন্তু সেই ফোন আলাপটা যখন পাবলিক ডোমেইনে ফাঁস হয়, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা অক্ষমতা কিনা। আমি অক্ষমতা বলছি, এটা আদালতে এক্সিবিট হিসাবে তারা দেখাক যে কেন এই লোক, যখন এটা নিয়ে মামলা হবে, কেন এই লোককে গ্রেফতার করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা সাক্ষী হিসেবে থাকুক। কিন্তু সেটা আমার জানার দরকার আছে কিনা আসলে। না, কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে যে এটিকে তারা একটা কৌশল হিসেবে নিয়েছে, যে যারা এটি করার চেষ্টা করেছেন, যে এটি একটা চাপ তৈরি। যেমন সিসি যখন একজন এসপিকে তার বিরুদ্ধে অভিযোগের কারণে বদলি করেছিলেন এবার, বা একজন
ডিআইজিকে বদলি করে দিয়েছিলেন, তখন কিন্তু পুরো পুলিশ প্রশাসনে এক ধরনের মেসেজ চলে গিয়েছিল যে এরকম কিছু করলে, কোনো কিছু অন্যায় করলে কিন্তু তাকে উইথড্র করা হবে, সাসপেন্ড করা হবে, কিছু হবে। আমার কাছে মনে হয়েছে যে তারা বোধহয় এরকমটি বলতে চেয়েছেন যে এরকম ফোন আলাপের ঘটনা, এরকম নির্দেশনা কিন্তু আসলে গোপন থাকে না। এটি আসলে আপনি যেটি বলছিলেন সেটি বাস্তবতা, যে হয়তো আদালতে তারা দিতে পারতেন সেটি প্রমাণের জন্য একটি কি প্রমাণ আলামত সাপেক্ষ হিসেবে। আলামত হিসাবে। কিন্তু তারা বোধহয় এই ঝুঁকিটা নিতে চাননি, যে ভোটের দিনটাকে শান্তিপূর্ণ রাখার জন্য তারা বোধহয় একটি চাপও তৈরি করছিলেন যাতে এই জিনিসটি না বাড়ে, মানে এটি যাতে ছড়িয়ে না পড়ে, আরও যাতে মানুষ এভাবে উস্কানি দেওয়ার চেষ্টা না করে যে লাঠিসোঁটা নাও, প্রস্তুত হও, টাকা নিয়ে যাও। তারপরে দেখেন যে কালকে আমি একজন শুনলাম যে মানে একটু আগে যেটি বলছিলাম যে সে তার দলের নেতাদের উপর নির্ভর করতে পারছেন না, সে অন্য দলের নেতাদের হায়ার করার চেষ্টা করছেন। মানে এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে এক ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর আমাদের দেশের যে আপনি বলছিলেন যে এখন আসলে মানে ভোট কেন্দ্র দখল বা প্যাটার্নটা একটু আসলে চেঞ্জ হয়েছে, বা এই ধরনের যে হানাহানির প্যাটার্নটাও চেঞ্জ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি জানেন যে বন্ধ করে দেওয়ার বা একটু স্লো করে দেওয়া হয়েছে এইসব কারণে, যে এখন 3G 4G নেটওয়ার্ক বন্ধ করে রাখা হয়েছে ওই সংখ্যা থেকেই। কিন্তু ফোন তো বন্ধ হয়নি। আপনি মনে আছে নিশ্চয়ই যে 2001 সালে কিন্তু নির্বাচনের সময় কিন্তু পুরো মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া টেলিফোন হয়েছিল, নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সেটি আসলে শেষ পর্যন্ত কিন্তু সেটির খুব ভালো সুফল পাওয়া যায়নি, বরং অনেক ক্ষেত্রে ভোটের কাজের দায়িত্ব যারা পালনরত তাদের জন্য আসলে সমস্যা তৈরি হয়েছে। কারণ একজন প্রিজাইডিং অফিসারের কাছে তো আর আপনার ওয়্যারলেস সেট থাকে না, তার কাছে মোবাইল ফোনই আছে। সে প্রয়োজন হলে যে একজনকে ডাকবেন, একজন পুলিশ কর্মকর্তাকে বা র্যাবকে বা সেনাবাহিনীকে, তার তো মোবাইল ফোন লাগবে। ফলে মোবাইল ফোনটা দরকার, এটা প্রমাণিত হওয়ার পর কিন্তু আবার কিন্তু পরবর্তী নির্বাচনগুলোতে কিন্তু আবার মোবাইল ফোনের ব্যবহার করার সুযোগ করে দেওয়া হয়েছে সবার জন্য। একই রকম আমার কাছে মনে হয় যে 3G 4G নেটওয়ার্ক যে বন্ধ করে দেওয়া হয়েছে সেটি, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি অনেক সময় বেপরোয়া হয়ে ওঠে, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেই কারণে হয়তো এবার সেটি সাময়িকভাবে করা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে আগামী নির্বাচনে হয়তো এই বাধাগুলো হয়তো আইনশৃঙ্খলা বাহিনী দেখবে, বা সরকার বা রাষ্ট্রযন্ত্র বা নির্বাচন কমিশন হয়তো মনে করবে যে না, এটির মাধ্যমে কিছু কিছু জিনিস গুজব ছড়ায়। আবার অনেক খবর কিন্তু আমরা সবার আগে পাই, কারণ অনেক রিমোট এলাকায় একটা দুর্ঘটনা ঘটলো, ধরেন রাজশাহীর তানোরে যে ঘটনাটি কালকে ঘটেছে, সেটি কিন্তু প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম স্লো হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা প্রথম কিন্তু মোবাইল ফোনে সে খবরটি পেয়েছি। যদি মোবাইল ফোনও বন্ধ থাকতো তাহলে কিন্তু এই খবরটা আমরা হয়তো রাতে আর জানতে পারতাম না, হয়তো পরদিন আজকে দিনের বেলায় হয়তো সেই খবরটি জানতে পারতাম। ফলে এই জিনিসগুলি কিন্তু আবার নতুন করে ভাবার বোধহয় সময় এসছে, যে আসলে যেমন সন্ত্রাসীরা বা গোলযোগ যারা করতে চায় তারা যেমন তাদের প্যাটার্ন চেঞ্জ করেছে এইসব অন্যায় কাজ করার জন্য, একই সঙ্গে তাদের ধরার যে প্যাটার্ন সেটিও কিছুটা পাল্টিয়েছে। সেটি ভবিষ্যতে বোধহয় আরেকটু পাল্টে আরও বেশি বোধহয় গণমুখী করা বা প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়া। কারণ প্রযুক্তির আপনি দেখেন যে দোষ গুণ সব সময় সব প্রযুক্তির আছে। মানে আপনি যদি কম্পিউটারের কথা বলেন, কম্পিউটার যখন আমরা শুরু করি তখন কম্পিউটারের কক্ষে ঢোকার সময় আমরা জুতা খুলে ঢুকতে হতো, এক ধরনের ভীতি, কম্পিউটার ভীতি ছিল। এখন কম্পিউটার এত মানুষের ফ্রেন্ডলি হয়ে গেছে যে কম্পিউটার মানুষের সঙ্গে থাকে, কম্পিউটার মানুষের গাড়িতে থাকে। ফলে এই জায়গাগুলাই বোধহয় আসলে সময়ের সঙ্গে সঙ্গে জিনিসগুলি পরিবর্তিত হচ্ছে। আপনি যদি বলছিলেন যে ফোন আলাপ ফাঁস করার বিষয়টি, আমি মনে করি যে সাময়িকভাবে, এবং যে চ্যালেঞ্জটি ছিল যে এই নির্বাচনটাকে যে কোনো মূল্যে অংশগ্রহণমূলক করা, এই নির্বাচনটাকে যে কোনো মূল্যে শান্তিপূর্ণ রাখা, 14 সালের যে একটা অবস্থা, খারাপ অবস্থা ছিল সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটি দলীয় সরকার অধীনে নির্বাচন, সেই নির্বাচনটাকে একটি শান্তিপূর্ণভাবে ভোটের দিনটাকে পার করা, একটা সুশাসনের নিশ্চিত করা গণ আকাঙ্ক্ষা থেকে, সেই জায়গা থেকেই বোধহয় আমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন বা এখনও পর্যন্ত করছেন যাতে ভোটের দিনটাকে মোটামুটি শান্তিপূর্ণ রাখা যায়। 2018 সালের নির্বাচনের ব্যাপারটি যখন সামনে আসে, আমি 2017 সালের কথাই যদি বলি, যে 2017 সালের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন জায়গায় খুবই স্পষ্টভাবে কিছু কথা বলেছেন, যে সেই স্পষ্ট কথাগুলি হচ্ছে যে তিনি বলেছেন যে তিনি আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না। তিনি বলেছেন যে তিনি চান এটি প্রমাণ করতে যে বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশে, যে দেশ সম্পর্কে আসলে অনেক রকম কথা থাকতে পারে, যে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান কাজ করে না, হয়তো খুব সাংবিধানিক একটি প্রতিষ্ঠান কিন্তু তা কাজ করছে না, তা হয়তো সব শেষে গিয়ে ক্ষমতাসীনদের উপরে নির্ভর করছে, সেটা বিচার বিভাগ হোক, সেটা অডিটর অ্যান্ড কন্ট্রোলার জেনারেল অফিস হোক, বা যে কোনো
কিছুই হোক, নির্বাচন কমিশন হোক বা পিএসসি হোক, পাবলিক সার্ভিস কমিশন হোক, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে তিনি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন আর চান না। তিনি বলেছিলেন যে দলীয় সরকারের অধীনে তৃতীয় বিশ্বের একটি দেশেও যে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে সেটি তিনি দেখিয়ে দিতে চান। তিনি তার উপর আস্থা রাখতে বলেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী থেকে নির্বাচন করলেও, সংসদ বহাল রেখে নির্বাচন করলেও তার নির্বাচনে সকল দলের অংশগ্রহণ তিনি নিশ্চিত করতে চান, তার নির্বাচনে সকল মানুষের ভোটের অধিকার তিনি নিশ্চিত করতে চান। আমরা নির্বাচন থেকে বা নির্বাচন শুরু হওয়া থেকে মাত্রই অল্প কিছুটা সময় দূরে আছি। আপনার এখন পর্যন্ত কি মনে হয় যে তিনি আগামীকাল বা তারপর দিন বা তারপর দিন এই মেয়াদের প্রধানমন্ত্রী হিসাবে যখন কথা বলবেন তখন কি তিনি এগুলি আবার বলতে পারবেন বা বলবেন? মানে না, প্রধানমন্ত্রী কিন্তু আপনি যেগুলো বলেন সেগুলো কিন্তু আসলে প্রধানমন্ত্রী বছর জুড়েই কথাগুলো উচ্চারণ আমি করেছেন বলছি যে মানে 2017 থেকেই তিনি কম বেশি বলতে শুরু করেছেন, 2018 তো পুরোটাই বলেছেন। এবং 14 সালের নির্বাচনে উনি সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত হওয়ার পরেও কিন্তু আমার কাছে মনে হয়েছে তার কাছে খুব স্বস্তি ছিল না। মানে উনি যে একটি বড় রাজনৈতিক দল আসলে নির্বাচনের বাইরে ছিল সেটাকে উনি আসলে নিজে থেকেও মানতে পারেননি, যে তার ফলে তার কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল। এবং উনি বারবার বলেছেন যে আপনি বলছিলেন যে আগামী এই নির্বাচনটি, আজকে যে নির্বাচনটি সেটি যেন অংশগ্রহণমূলক হয়। এবং আমরা কিন্তু সেই অংশগ্রহণমূলক করার যে তার যে বক্তব্য, সেই আকাঙ্ক্ষাটাকে কিন্তু আমরা বাস্তবায়ন করতে তার চেষ্টাটাকে আমরা মুখ্য দেখেছি। যখন আওয়ামী লীগের সব নেতারা বলছেন যে কোনো ধরনের সংলাপ হবে না, কার সাথে সংলাপ, বিএনপির সঙ্গে কোনো ধরনের সংলাপ হবে না বা বিরোধী দলের সঙ্গে কোনো সংলাপ হবে না, তার আগের দিন বলছেন আওয়ামী লীগের নেতারা, কিন্তু পরদিন কিন্তু চট করে প্রধানমন্ত্রী একক সিদ্ধান্তে কিন্তু সংলাপ পর্বটি শুরু হয়ে যায়। এবং আমরা যাই বলি না কেন এই সংলাপে কিন্তু একটা নির্বাচনের একটা বাতাস কিন্তু তৈরি করে দিয়েছে, একটি পজিটিভ বাতাস আমি বলি যে সেটি তৈরি করে দিয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে নির্বাচনের দিন পর্যন্ত যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ কিন্তু সেটি নিশ্চিত করা সম্ভব হয়েছে। কারণ মানে প্রথম আকাঙ্ক্ষায় কিন্তু ছিল এবার যে নির্বাচনটি যেন অংশগ্রহণমূলক হয়, সব দল যেন অংশগ্রহণ হয়। সেই জায়গায় কিন্তু আসলে প্রধানমন্ত্রী তার যে বক্তব্য গত 1 বছর বা 2 বছর ধরে যে বক্তব্য দিয়েছিলেন, যিনি অংশগ্রহণমূলক একটি নির্বাচন চান, জ্যানতেনভাবে তিনি জিততে চান না, সেই আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু প্রথমত তিনি বাস্তবায়ন করতে পেরেছেন। সেই আকাঙ্ক্ষার জায়গাটা বাস্তবায়ন করতে পেরেছেন কিনা সেটির মানে সারাদিন যে ভোট গ্রহণ হবে সেই ভোট গ্রহণের মধ্যে জনগণের উপস্থিতি, ভোট প্রদান, পরে ভোটের ফলাফল প্রকাশ এবং দিয়ে সেটি আমি বলতে চাইছি যে প্রাথমিক যে আমাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল যে সব দলের অংশগ্রহণ, প্রাথমিক আকাঙ্ক্ষার জায়গাটা আপনি ঠিকই বলেছেন যে সব দলের অংশগ্রহণের নির্বাচন আসলে করার ব্যাপারে আমার কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বরাবরই সিরিয়াস মনে হয়েছে। সিরিয়াস কিরকম, 2013 সালের অক্টোবরে তিনি যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টেলিফোন করেন, এটা হতে পারে যে কোনো এক পক্ষ জানতেন যে এটি রেকর্ড করা হবে, কোনো এক পক্ষ জানতেন যে সেটি রেকর্ড করা হবে না, কিন্তু সাধারণ যে বাক্য আলাপে মানুষের গলার যে স্বর বা বলার যে ভঙ্গি, সেই ভঙ্গিতে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনা চাইছেন যে আসলে বিএনপি নির্বাচনে আসুক। এবং তিনি স্পষ্ট, আমার একটি কথা বারবারই সেই রেকর্ডেড কথাটা আমার খুব কানে বাজে, যে তিনি বলছেন যে আপনি বেগম জিয়া তার কাছে জানতে চাইছিলেন যে কি নিয়ে আলোচনা হবে। তখন শেখ হাসিনা বলছিলেন যে আলোচনা হতে পারে অনেক কিছু নিয়েই বা যে কোনো কিছু নিয়ে, কিন্তু আপনি আমার বাসায় খাবেন, আপনি যতজন ইচ্ছা ততজন নিয়ে আসেন, আপনি আমার বাসায় খেতে আসেন। এবং তার যে এই খেতে আসার আহ্বানটা, যে সেই আহ্বানটাই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা এই অঞ্চলের, এই পূর্বাঞ্চলের বা ইস্ট জোনের মানুষের যে বলা, সেটা কিন্তু পাশ্চাত্যের বলা থেকে একটু আলাদা। পাশ্চাত্যের কারো কিন্তু কথা বলার মধ্যে শুধুই মাথায় থাকে হচ্ছে বিজনেস বা তার এজেন্ডায় যেটা আছে সেটাই। আমরা পূর্বাঞ্চলের মানুষ কিন্তু একটু ঢিলে ঢালা, একটু আন্তরিক, একটু ক্যাজুয়াল। তো আমার কাছে বলার ভঙ্গিতে বা গলার স্বরে মনে হয়েছে যে তিনি সত্যি মনে প্রাণে আকাঙ্ক্ষা করছেন যে বেগম জিয়া তার সহকর্মীদের নিয়ে বা যারা আছেন সহমনাদের নিয়ে তার বাড়িতে খেতে আসুন এবং একটি বরফ গলা শুরু হোক।
কিন্তু না, না, আপনি ঠিকই বলেছেন। আপনি খুবই ভালোভাবে আসলে আমাদের সংস্কৃতিটা তুলে ধরেছেন। যে আমাদের সংস্কৃতিটাকে তো আসলে পশ্চিমা সংস্কৃতির সঙ্গে মেলানো যাবে না। মানে আমাদের সংস্কৃতিটাকে আমাদের মতো করেই নিয়ে এগোতে হবে। রাইট। এবং প্রধানমন্ত্রী যখন আসলে শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রীকে আহ্বান করেছিলেন, আপনি যে কথাটা বললেন, সেই সুরটা কিন্তু আসলেই খুব আন্তরিকতার সুরটা কিন্তু স্পষ্ট ছিল। বা পরবর্তীতে আমরা যেটা দেখলাম, সেই বৈঠকটি তো হয়নি। কিন্তু পরবর্তীতে আমরা যে দেখলাম যে বিএনপি বা ঐক্যফ্রন্টের সঙ্গে যে বৈঠকটি শেখ হাসিনা করলেন প্রধানমন্ত্রী গণভবনে, সেখানে কামাল হোসেন কোন কেক পছন্দ করেন সেই কেক কিন্তু খুঁজে খুঁজে অর্ডার দিয়ে আনা হলো। কোন খাবার কে পছন্দ করেন, মির্জা ফখরুল রাতে ভাত খান না, তার জন্য রুটির ব্যবস্থা করা, এগুলো খুব ছোট ছোট বিষয়, খুঁটিনাটি বিষয়। কিন্তু এই যে এগুলো নজরে নেওয়া, এটি কিন্তু আসলে আমাদের সংস্কৃতির সঙ্গেই শুধু যায়। এটা হয়তো পাশ্চাত্য সংস্কৃতি হলে কিন্তু এটি হয়তো কেউ বিবেচনাই নিত না, জি। যে তার ঘরে বা তার বাসায় বা তার অফিসে একজন লোক এলে তিনি কি খাবেন বা তিনি কোন খাবারটা পছন্দ করেন। সেই জায়গাটা কিন্তু আমাদের যে আন্তরিকতা, আমাদের প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা ছিল, সেটিকে আমি মনে করি যে তার কিন্তু মূল ফোকাসের জায়গা, আবারও আমি বলি, সেই যে অংশগ্রহণমূলক নির্বাচনটি উনি আসলে দেখতে চেয়েছিলেন, সেই জায়গাটায় কিন্তু উনি প্রাথমিকভাবে উনি বিজয় অর্জন আমার মনে হয় যে করেছেন। যখন এই অংশগ্রহণমূলক নির্বাচনটা, এবং আপনি ঠিকই বলেছেন যে যখন আমরা মনে করেছিলাম যে আমাদের সব পথ, সব দুয়ার, আসলে আলোচনা বলি, সংলাপ বলি, সেগুলি বন্ধ হয়ে গেল, যখন আমরা মনে করেছিলাম যে আমরা এখন আর যাই হোক, আর কোনো যে আমরা বলি না পলিটিক্যাল ডিসকোর্সে একটা কথা, যে বল আদান প্রদান, সেই বল আদান প্রদান যখন আর সম্ভব না, একটা 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 জায়গায় কোথাও গিয়ে জিনিসটা আটকে গেল মনে হয়, তখন কিন্তু বরফ আসলে শেখ হাসিনাই ভাঙলেন। তখন তার উপরে কিন্তু এত বড় দায় ছিল না যে না তাকে সংলাপ করতেই হবে, না তাকে কামাল হোসেনকে ডাকতেই হবে, না তাকে কামাল হোসেনকে গণভবনে আপ্যায়ন করাতে হবে, এগুলি কিন্তু কোনো হিসাবের মধ্যে ছিল না। তিনি সেটি করেছেন এবং ইভেনচুয়ালি আমরা কিন্তু একটা নির্বাচন পেয়েছি, যে নির্বাচনে এতগুলি রাজনৈতিক দল অংশগ্রহণ করতেছেন, যেই নির্বাচনের মধ্যে এতজন, মানে আমার মনে হয় আসলে আপনারা ভালো বলতে পারবেন, কিন্তু মনোনয়নপত্র কিনতে গিয়ে দুই দলেরই, আমি আওয়ামী লীগ, বিএনপি, এমনকি জাতীয় পার্টি, এমনকি যেই সব দলের আসলে ভোটে জেতার খুব বড় সম্ভাবনা নাই, তারাও যে আনন্দ, যে ফুর্তি নিয়ে এবার নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন, মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন, সেইটার পরিণতি আর কিছুক্ষণ পরে সেটা শুরু হচ্ছে শেষ অঙ্কের নাটক। না, আমি শুধু এটা বলি যে বাংলাদেশে কিন্তু আসলে সংলাপ মানেই এটি ব্যর্থ হয়ে যাওয়া। হ্যাঁ, হ্যাঁ, অতীতে আপনার মনে আছে যে বিদেশ থেকে এসেও অনেক সংলাপ রাইট। হয়েছে। আপনি আব্দুল জলিল মান্নান ভূঁইয়া সংলাপ হয়েছে, রাজনৈতিক সংলাপ হয়েছে, সব সংলাপগুলি কিন্তু আসলে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। ফলে সংলাপ মানেই একটি নেগেটিভ ধারণা, একটি নাটকের মতো হবে, সেরকমই কিন্তু আলোচনাটা ছিল এবারও। কিন্তু এবারই কিন্তু প্রথমবারের মতো সংলাপটি সফল হলো। অন্তত আমি এই জায়গায় বলি যে এই সংলাপের মধ্য দিয়ে যে নির্বাচনে অংশগ্রহণের, সব দলের অংশগ্রহণের যে নিশ্চয়তার বিধানটি, যে আকাঙ্ক্ষাটি ছিল যে সব দল অংশগ্রহণ, এই সংলাপের মধ্য দিয়ে কিন্তু প্রাথমিকভাবে সেই জয়টি হয়েছে, যে নির্বাচনে সব দল অংশ নিয়েছে এবং সংলাপটি সফল হয়েছে। শেষ সংলাপটি, আমি বলি রাজনৈতিক এটি শেষ সংলাপ আমাদের এই পর্যন্ত, সেই সংলাপটি কিন্তু সফল হলো। আমার কাছে যেটি মনে হয় যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যে প্রক্রিয়াটার মধ্যে আমরা থাকছি, সেই প্রক্রিয়াটার মধ্যে এই যে সবগুলি দলকে নির্বাচনে নিয়ে আসার পর একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেওয়া, এবং তারপরে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পর জনগণ আসলে আক্ষরিক অর্থে ভোট দিতে পারা, সেটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক বড় বড় অনেকগুলি মাইলস্টোন। এই মাইলস্টোনগুলি আমরা অর্ধেক অর্জন করেছি, আসলে প্রাক নির্বাচনী মাইলস্টোন অর্জন করেছি। নির্বাচন পরবর্তী মাইলস্টোনগুলি আমরা অর্জন করব কিনা, আমাদের এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে কিনা, আমরা একটা ভালো গণতন্ত্রের দিকে এগোচ্ছি কিনা, সেটা বোঝা যাবে আর কিছুক্ষণ পর থেকে। আমি খুব আশা করব যে এই ধারা থাকুক, আমরা একটি উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে সবার ভোটাধিকারের দাম আছে এবং যেখানে সবার ভোটাধিকার আসলে মিন করে, সেই যুগে প্রবেশ করি। আশিস সৈকত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।